অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। অন্তিম পর্ব। হাতে সময় খুবই অল্প, এর মাঝে সবাইকে দাওয়াত করা, বিয়ের কেনাকাটা সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে তরির বাবা। সাথে মামাও আছেন। মামি ছেলে মেয়েদের নিয়ে বিয়ের দুদিন আগে একেবারে আসবেন। এখন সবার স্কুল খোলা, তাই মাঝে মাঝে আসা যাওয়া করছেন। যত দিন যাচ্ছে ততই তরি লজ্জায় সংকুচিত হচ্ছে। হুট করে তার ভেতরে ভয় ঢুকলো, সে চলে গেলে সবার কি হবে। বাবা একা হাতে বাড়ির সবটা কিভাবে সামলাবেন? অরুকে কে দেখবে? তরি ফোন হাতে হুট করেই মাহমুদকে কল দিল। রিসিভ হওয়ার পরই হড়বড়িয়ে বলল, আমি বিয়ে করব না। মাহমুদের রগর কণ্ঠ শোনা যাচ্ছে। বেশ তো, করো না। আমি না করেছি নাকি? তরি শক্ত হয়ে বলল, আমি সিরিয়াস। মাহমুদ এবার বোধহয় একটু নড়েচড়ে উঠল। রসিকতা ছেড়ে সেও যথেষ্ট মনোযোগ দিয়ে তরির উপর। খানিক চিন্তিত স্বরে শুধালো, তুমি ঠিক আছো তরি? না, আমি ঠিক নেই। তরির শরীর থরথর করে কাঁপছে। সবটা ভাবতে গেলে কেমন মাথা ভাড়া লাগছে। উত্তেজনাবশত মাহমুদকে এভাবে কল দেওয়া ঠিক হয়নি তার। বোধোদয় হতে ঈশ্বর স্বাভাবিক করার চেষ্টা করলো। মাহমুদ বলল, আগে শান্ত হও, তারপর বলো কি হয়েছে, আমি শুনছি। তরির চোখের পাতা মুদে এলো। ঘন ঘন শ্বাস নিয়ে গোল করে প্রশ্বাস ছাড়ল। মিনিট দুয়েক সময় নিয়ে শান্ত হয়ে বলল, আমার বিয়ে করে নিলে বাবা, ওরও, মিটু, ওদের কি হবে? মাহমুদের স্বর শোনা গেল না। অপাস সম্পূর্ণ নিশ্চুপ। তরি প্রবল উৎকণ্ঠা নিয়ে মুখিয়ে আছে জবাবের আশায়। মাহমুদ নরম স্বরে বলল, সবাইকে দেখবো আমরা, তুমি চিন্তা করো না, আমরা দুজন সবটা সামলে নেব। তুমি না হয় আগে তোমার পরিবারকে সময় দিলে। তরি স্বস্তি পেল মাহমুদের কথা শুনে। সে নিজেও কোমল হয়ে বলল, তাহলে বলুন, আমি বিয়ের পর এখানেই থাকবে সেটা সমস্যা না। সবাইকে দেখার জন্য হলেও তোমাকে থাকতে হবে। পরে অন্য একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তরির শঙ্কা নিয়ে বলল, কিন্তু আন্টি কি আমার বাবার বাসায় থাকা এলাও করবেন? মা নিশ্চয়ই বুঝবেন, আমি কথা বলবো। সরি। তরির নিচু স্বর। মাহমুদ মৃদু হেসে জিজ্ঞেস করলো, সেটা কেন? একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছি। আমি কিন্তু রেগে আছে তরি। মাহমুদের স্বর ক্রমশ গম্ভীর হয়ে এলো। তরি ভয় কাতরে গলায় বলল, কেন? আমি তো সরি বলেছি। মাহমুদ আর একটু গমগমে গলায় বলল, সরি দিয়ে আমি কি করব? তাহলে ভীষণ ভালোবাসতে হবে। ক্ষণিকেই গাম্ভীর্যে ভরপুর স্বর পাল্টে গেল। গলায় ভর করল একরাশ ব্যাকুলতা, তীব্র অনুরাগ। তরির গালে লাজ্জালো হাবা ফুটে উঠল। লজ্জা ডাকতে চোখ বুজে নিল সে। মনে হলো মানুষটা তার সামনেই দাঁড়িয়ে আছে। ইচ্ছে করেই তাকে কঠিন লজ্জায় ফেলতে চাইছে। তরির জবাব না পেয়ে মাহমুদ বলল, কি হলো? জবাব চাই আমার। বাসবে তো? টুক করে লাইন ডিসকানেক্ট করে দিল তরি। ফোন হাতে নিয়ে অজান্তেই হেসে ফেলল। এখন অনেকটা হালকা লাগছে। বিয়ের কেনাকাটা করতে তরিকে সাথে নিয়েই বের হলেন আয়শা সুলতানা। মাহমুদ সহ তাদের পরিবার সকলেই আছে। তরির সাথে অরু আছে। শাড়ি দেখছিল সবাই। দোকানে আরও কয়েকজন মহিলা ছিলেন। রামির ঘড়িতে টান পড়ে দাদুর বয়সী একজন ভদ্রমহিলার মাথার কাপড় ঝরঝর করে পড়ে যায়। মিটুর চোখ আটকালো বৃদ্ধর মাথায়। তার দৃষ্টি বলে দিচ্ছে সে ভেবাচেকা খেয়েছে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কতবার হজ করেছেন? তাছাড়া হজে পুরুষদের মাথা নেড়া করা হয় জানতাম, নারীদেরও নেড়া করা হয় জানতাম না। বৃদ্ধা তেতে উঠলেন, কেননা ওনার মাথায় একটা চুলও নেই। দ্রুত মাথায় আঁচল টেনে কর্কশ কণ্ঠে বললেন, এই ছেলে, অসভ্যতা করছো কেন? মহিলা মানুষ দেখলেই তোমাদের বখাটেপনা জেগে ওঠে, তাই না? রামি তক্ষা খেয়ে বিড়বিড় করে বলল, ঘড়ি দিয়ে এই কর্কশ ঘোলার বুড়ির শাড়ির সাথেই আটকাতে হলো। দেশে কি মেয়ের অভাব পড়লো নাকি? পরক্ষণে কৌতূহলের বশে বৃদ্ধাকে আবার জিজ্ঞেস করলো, বলুন না, হজে কি মহিলাদেরও নেড়া করা হয়? বৃদ্ধা এমন তেতে উঠেছে কেন জানা নেই রামির। পাশের সবাই মিটিমিটি হাসছে। বৃদ্ধার সাথে একজন ইশারায় রামিকে চুপ থাকতে বলল। সেও চুপ করে গেল। যিনি চুপ থাকতে বলেছেন সেই ভদ্রমহিলার পরক্ষণেই বললেন, আমার শাশুড়ি ওষুধকে চিরামরির মতো গেলেন। ভুলভাল ওষুধকে সব চুল পড়ে টাক হয়ে গিয়েছে। হজে নেড়া করা হয়নি। মহিলার ফিসফিসানো কণ্ঠে এহেন জবাব শুনে রামি বিটকেলের মতো হেসে উঠল। বারবার বৃদ্ধার দিকে তাকিয়ে বেঞ্চি কাটল। বৃদ্ধা আর চোখে তাকাচ্ছেন, তার রাগে ফেটে পড়ছেন।
রামকে চোখ রাঙাতেই সে মৃদু শব্দে বলল, দাদু, আপনার কদবেলটা বেশ আকর্ষণীয়, একটু বেলের শরবত খাওয়াবেন? বৃদ্ধা রাখতে গিয়েও রাখলেন না। রামের কথায় তিনি নিজেও হেসে ফেললেন। বললেন, আমার বাড়ি এসো, তোমায় কদবেলের শরবত খাওয়াবো। কেনাকাটা শেষ করে বৃদ্ধা পুত্রবধূ নিয়ে বেরিয়ে গেলেন। তারও কয়েকটা শাড়ি পছন্দ করে অন্য পাশে চলে গেল। তৈরির পছন্দ মতো তার জন্য প্রসাধনী থেকে শুরু করে সবটা কেনা হলো। দুপক্ষের হলুদের অনুষ্ঠানে একই সাথে কমিউনিটি সেন্টার আয়োজন করা হলো। তরিকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ও রুটি তরির মতোই তৈরি হলো। বসবো মাহমুদ বসলো মাহমুদ তরির মাঝখানে। মাহমুদের বড় ভাইয়া এসে মাহমুদকে উঠিয়ে ওরুর পাশে বসে পড়লেন দুপ করে। ছোট্ট ওরুর নরম গাল দুটানা টেনে দিয়ে বললেন, আমার বউকে দেখি মারাত্মক সুন্দরী লাগছে। ওরু খেপে উঠল। তার মিষ্টি চেহারায় রাগের আভাস স্পষ্ট দেখা উঠল। গাল দুটো ঘষে চলল অনবরত। নাক মুখ কুচকে পাঁচখাই গলায় বলল, আমি আমি হলাম স্মার্ট মেয়ে। এমন একটা বুড়ো লোককে আমি কখনোই বিয়ে করব না। আর আমার গাল ধরার সাহস করবেন না, হাত ভেঙে দেব। বড় ভাইয়া ওর দিকে আরেকটু চেপে বসলেন। গাড়ির উপর হাত দিয়ে বললেন, রাগ করাতে বউকে আরও সুন্দরী দেখাচ্ছে, আজই বিয়ে করে নিব। ওরু গাড়ির উপর থেকে ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিল। তার রাগের মাত্রা বাড়ছে। নাকের পাটা ফুলিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। আর একটু হলেই কেঁদে ফেলবে। দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে বিয়ে করব না। আজ তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। ওরু জেদ করে উঠে যেতে চাইল। বড় ভাইয়া ওর রাগ দেখে শব্দ করে হেসে ফেললেন। বললেন, থাক, বিয়েটা আগামীকালই করব। তিনি উঠে গেল। ওরু রক্তচক্ষু নিয়ে ওনার যাওয়ার পথে তাকিয়ে রইল। হলুদের অনুষ্ঠান শেষ হলেও তিয়াসের পরিবার থেকে কেউ এলো না। হলুদের সাজ ছাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই তরির ফোন বেজে উঠল। স্ক্রিনে তিয়াস ভাইয়া নামটা জলজল করছে। তরি ধরবে না বলেও ঠিক করলো। পরপর 3বার রিং হওয়ার পরই সিদ্ধান্ত বদলে কল রিসিভ করলো। মুঠোফোন হাতে তুলে চুপ করে রইল। ও পাশ থেকে তিয়াসের স্বর শোনা গেল, কেমন আছো তরি? ভালো, ছোটো করে জবাব দিলেও ফিরতি তিয়াসকে কিছুই জিজ্ঞেস করলো না সে। তিয়াস চুপ থেকে নিজেই আবার বলল, শুনলাম বিয়েটা তোমার পছন্দই হচ্ছে। হ্যাঁ, এবারও অল্প কথায় জবাব দিল তরি। তিয়াস বোধহয় ছোটোখাটো একটা ধাক্কা খেল। বেতাতুর কণ্ঠে বলল, তুমি আমায় সবটা বলতে পারতে তরি। তরি রাগ দেখালো না, শান্তভাবেই জবাব দিল, বলিনি বলছ? আমি তোমাকে বলে দিয়েছি, তোমাকে আমি নিজের বড় ভাই মানি। আমাদের মাঝে বিয়ের মতো সম্পর্ক আসতে পারে না। তুমি নিজের পছন্দের ব্যাপারে আমাকে জানাতে পারতে। তরি নরম হলো খানিকটা, বলল, তখন এতটাও সাহসে কুলায়নি আমার। তাছাড়া পরিবর্তে মায়ের মৃত্যুতে পরিস্থিতি ঘেটে গিয়েছে, তাই আর জানানোর সুযোগ হয়নি। তোমার জীবনের জন্য শুভকামনা রইল। দোয়া করি ভালো থেকো। তিয়াস আর কথা বাড়ালো না। কেমন করুণ স্বরে বাক্য শেষ করেই নির্বার্তায় বিদায় নিল। তরির হুঁশ ফিরল কলকাতার শব্দে। ফোন রেখে চোখের পাতা এক করতেই রাজ্যের ঘুম এসে চোখে ভিড় জমালো। মিটু আর রামি দুজনেই ম্যাচিং ড্রেস পরে ছুটাছুটি করছে। তাদের কাজ হলো বিয়েবাড়িতে আনন্দ করা। তরির বাবাকে অনেকক্ষণ হলো দেখতে না পেয়েই মামার ওনার তালাশ করলেন। তরির বাবা খবর জানে না। কল দিলেও তিনি ফোন তুললেন না। এদিকে বিয়ের সময়টা ক্রমশ ঘনিয়ে আসছে। তরিকে পার্লারে যাওয়ার জন্য তাড়া দেওয়া হলো। ইরা এসে বসে আছে তাকে নিয়ে পার্লারে যেতে। পার্লার থেকে সোজা সেন্টারে চলে গেল ইরা আর তরি। সবাই উপস্থিত। বাবাকে মাত্রই আসতে দেখা গেল। শেষবার নিচ থেকেই বাইকে নিয়ে আসতে গিয়েছেন, কিন্তু তিয়াসের বাবা আসবেন না মানেন না। তরির বাবা রিং ফেরত দিয়ে শেষমেশ ফিরে আসতে বাধ্য হলেন। বিয়ের কাজ কোনো বিড়ম্বনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। সবাই জানালো মাত্রই একজোড়া কপোতি বন্ধনে আবদ্ধ হলো। তাদের পুরনো বিবাহের কথা চাপা রইল নিজেদের মাঝেই। বিদায় বেলা ছিল তরি আর তার বাবার জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত। তরির মায়ের কথা মনে পড়তেই বাবাকে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ক্রমাগত হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে। বাবার চোখের অজস্র বাধা মানল না। 24 বছর ধরে ভালোবাসা দিয়ে মানুষ করা মেয়েটা চোখের পলকেই 15 দিনে হয়ে গেল। এই কয়েকটা মাস মায়ের অনুপস্থিতিতে বাবার সব রকম দেখাশোনা করেছে, সংসার সামলিয়েছে তরি। বাবার কলিজা ফেটে এলো। তিনি খুব একটা প্রকাশ করতে পারলেন না। কেবল অস্ত্রমাখা চোখে মেয়েটাকে বিদায় জানালেন। ওরু অনবরত কেঁদেই চলেছে। মিঠুকে কোথাও দেখা যাচ্ছে না। তরি অরুকে বুকে জড়িয়ে মিঠুকে খুঁজে বেড়ালো।
তরির সাথে সাথে বাকিরাও মিঠুকে খুঁজল। মিঠু এক কোনায় থম মেরে বসে আছে। রামি ব্যাপারটা জানাতেই অরুকে বাবার কাছে দিয়ে তরি এগিয়ে গেল। মিঠুর ঘাড়ে হাত রেখেই সে হাসার চেষ্টা করে। যাও অকর্মার ডেকি, তোমাকে দিয়ে তো আর আমার কোনো উপকার হলো না। এবার তুমি ভালোই ভালোই বিদায় নিলেই তোমার ফোনটা আমি দখল করব। বলতে বলতেই টুট ভেঙিয়ে কেঁদে ফেলল মিঠু। পাঞ্জাবির হাতায় চোখ মুছে দৃষ্টি লুকানোর চেষ্টা করলো। তরি মিঠুকে বুকে চেপে ধরল। মিঠু মায়ের মৃত্যুর সময় এভাবে কেঁদেছিল, আজ তেমনভাবেই কাঁদছে। তুমিও আমাদের ছেড়ে চলে যাচ্ছ, মা তো অনেক আগেই পর করে দিয়েছে। তুমি আমাদের পর করে দিও না আপু। 3 ভাই বোন সমান তালে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। ওরও কিছুতেই তরিকে যেতে দিতে চাইছে না, ঝাপটে ধরে রেখেছে। আজ তার বড্ড একা একা লাগছে। ছোট্ট মানুষ বলে কাউকে বোঝাতে পারছে না। তরিও অরুকে রেখে এগোচ্ছে না। মাহমুদ নিজেই অরুকে কুলে তুলে পড়ল। অরু আর মিঠু আমাদের সাথেই যাচ্ছে তরি, তুমি প্লিজ আর কেঁদো না। বিষাদময় হয়ে উঠল তরিদের বাড়ি। বাবা সবার আড়ালে ঘরে ঢুকলেন। দরজার খিল দিয়ে স্ত্রীর ব্যবহৃত জিনিস ছুঁয়ে ছুঁয়ে কথা বলছেন। পুরুষ মানুষ যতই শক্ত থাকুক না কেন, একটা পর্যায়ে এসে তারা আবেগী হয়ে ওঠে। সেই পর্যায়টা কন্যা বিদায় দেওয়ার মুহূর্তেই হুট করে আসে। বুকের ভেতর উতাল পাতার ঝড় নামে। অরু আর মিঠুকে তরি সঙ্গে করে নিয়ে এসেছে। একা হয়ে পড়েছেন বাবা। আজ নিজেকে সত্যিকার অর্থেই একা লাগছে, ভীষণ একা। যতটা একা হলে আর পৃথিবীর স্বাদ গ্রহণ করার ইচ্ছে থাকে না। তবুও পরিস্থিতি আমাদের বাঁচতে বাধ্য করে। আমরা বাঁচি কারো টানে। কিসের যেন একটা দায়বদ্ধতা থাকে আমাদের। পরক্ষণেই কিছু একটা অনুভব করি। হয়তো হয়তো উপলব্ধি করি জীবন নামক রেলগাড়িটি সত্যিই বৃথা, অথবা জীবনে এত সুন্দর কেন। আমি আমি আরও কাছে থেকে জানতে চাই। পৃথক পৃথক মানুষের ক্ষেত্রে ধারণাটা ভিন্ন। বিভীষিকাময় জীবন পার করে মাহমুদ তরির জীবনে নামলো আষাঢ়ের ঝুমঝুমি বৃষ্টি। সেই আষাঢ়ে তরি সদ্য ফুটে ওঠা একগুচ্ছ কদম ফুলের মতোই সুন্দর মাহমুদের কাছে। আলোকসজ্জায় জমজমাট ফ্ল্যাটের একটা ঘরেই তরি বসেছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার বারান্দাটা তাকে খুব করে টানলো। মেহেন্দি রাঙানো হাত দুটো শক্তপোক্ত গ্রিল ছুঁয়ে দাঁড়ালো। জীবনের প্রতি অদ্ভুত এক টান কাজ করে তার। স্বপ্নগুলো রঙিন হয়ে ওঠে যখনই অরু, মিঠু আর বাবার কথা ভাবে। নিমিষেই ফিকে হয়ে যায় সব কিছু। সব সুখ উল্লাস ঝরঝর করে ভেঙে পড়ে। তরির ভীষণ দুঃখ হয়। মন খারাপের মাঝেই তার সিঁদুর রাঙা নরম হাত দুটোতে আলতো আলতো ছোঁয়া পড়ে। তরির পুরনো ভাবনা কেটে নতুন ভাবনায় ডুব দেয়। আবছা আলোয় বিভোর হয়ে তাকিয়ে আছে ওই হাতের মাঝে। মাহমুদ শব্দ করল না, শব্দহীন পিছনে দাঁড়ালো। আজ আর বাধা নেই। নিচ থেকে প্রথম তরির খুব নিকটে এলো। তরির হাত ছেড়ে মাহমুদের হাত দুটো তরির কোমরে স্পর্শ করলো। পেছন দিক থেকেই জড়িয়ে ধরলো তাকে। আবেগঘন মুহূর্ত সৃষ্টি হলো। দুদিক থেকেই কোনো বাধা নেই। চোখ বুজে নিল তরি। টুটে ক্লান্তির মাঝেও একটুখানি প্রশান্তির চাপ। বুকের ভেতর ধুরু ধুরু বয় আজ ঠেলে বেরিয়ে গেল। এখন কেবল আছে ভালোবাসা। মাহমুদের কণ্ঠস্বর প্রশস্ত। সৃষ্টিকর্তা আমায় একটু কারো সুখ দিয়েছেন তরি, আমি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি আমার অর্জি শুনেছেন, তোমায় আমার করে দিয়েছেন তরি। তার কাছে কতটা আকুতি করে তোমায় চেয়েছি তরি তুমি জানো না। তরি অবাক হয়, এই মানুষটা তাকে এতটা চেয়েছে। অনিয়ন্ত্রিতভাবে আসা প্রেম তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছে বহুদূর। তরি সুদায়, আপনি আমায় ঠিক কবে থেকে মোনাজাতে রেখেছেন? মাহমুদ আলতো হাসে। হিসিসি হাসির শব্দে কান ধাঁধিয়ে যায় তরির। উষ্ণ শ্বাস গলায় আটকাতে পড়তেই একটুখানি মিলিয়ে যায়। মাহমুদ বলল, তোমাকে আল্লাহর কাছে চাইব আমি কখনোই ভাবিনি। প্রথম দেখাতেও আমার চোখে তোমার জন্য কোনো ভালো লাগা ছিল না, কেবল একরাশ স্তব্ধতা ছিল। পরপরই তোমাকে নিয়ে কৌতূহল হলো। তারও অবশ্য কারণ আছে। তুমি আমাকে দেখলেই পালাতে। পরে যখন পালানোর কারণটা উপলব্ধি করলাম তখন আমার ইন্টারেস্টিং লাগলো। ভাবলাম একটু বিভ্রান্ত করা যাক তোমায়। কিন্তু দিন দিন তুমি আমার চোখে মুগ্ধতা ছাড়িয়েছ, আমাকে জড়িয়ে ফেলেছ তোমার মাঝে। তবুও আমি প্রথম দিকে ভাবতাম এটা কেবলই মুগ্ধতা। ধীরে ধীরে বোধোদয় হলো আমার,
অজান্তেই তোমাকে চেয়ে বসলাম মোনাজাতে। সেদিন নিজেই অনেকটা বিস্মিত হলাম নিজের কাছে। আহ্বান ছাড়াই আমার জীবনে প্রেমের বৃষ্টি নামলো। খা খা করা রোদ্দুরে এক পশলা বৃষ্টি জড়ালো আমার হৃদয়ে। তারপর থেকে রোজ নিয়ম করে চাইলাম তোমার কাছে, তোমাকে নয়, খোদার কাছে আমার শোককে। তরির চোখে মুখে বিস্ময়, ভালো লাগা, মুগ্ধতা, ভালোবাসা সব কিছুর জায়গা করে নিয়েছে। তার চোখ জোড়া বেকুল ভঙ্গিতে মাহমুদকে দেখতে চাইল। মাহমুদের হাত ছাড়িয়ে ঘুরে দাঁড়ালো। মুখোমুখি দাঁড়িয়ে মেহেন্দি রাঙানো নরম হাত দুটো মাহমুদের গালে জায়গা করে নিল। ঘুরে নিয়ে কাটিয়ে মাহমুদকে দেখল। মাহমুদও মুগ্ধতার চোখে স্নিগ্ধ এক মানবীকে অবলোকন করল, যার উপর একমাত্র তারই হক রয়েছে। আজ মেয়েটা ভয়ঙ্করভাবে তাকে টানছে। উষ্ণ ঠোঁটজোড়া চেপে ধরল তরির প্রশস্ত ললাটে। আবেশিত হলো তরি, চোখ জোড়া তৎক্ষণাৎ বন্ধ করে গেল। কাক ডাকা ভোর, অথচ একরত্তি ঘুম নেই চোখে। সারা রাত নির্লিপ্তহীন কেটেছে তরির। মাহমুদ উপুর হয়ে ঘুমাচ্ছে। বালিশে হেলান দিয়ে তার কালিপিঠে হাত ছুঁয়ে দিল তরি। লজ্জায় রাঙা হলো গাল দুটো। অল্প ভেজা চুল মেলে দিলেই মাহমুদের পিঠে মাথা রেখে এলোমেলো ভঙ্গিতে শুয়ে পড়ল। উপুর হয়ে তাকা মাহমুদের ঠোঁটের কোণে এক প্রসারিত হলো। তাও তরির মতোই জেগে আছে, তবে প্রকাশ করল না। কিছু ভালো লাগা নীরব হয়, একান্তই ব্যক্তিগত। তরির এখন ঘুম ভাঙল তখন সে নিজেকে মাহমুদের বাহুডোরে আবিষ্কার করল। তার চুলের বাজে চিকন আঙুল চালিয়ে দিল। হুট করেই সময়ের কথা মনে পড়তেই সে সময় দেখল 9টার চেয়ে একটু বেশি সময় হয়েছে। আশ্চর্যের বিষয়, কেউ তাদের ডাকতে এলো না। তরি চটপট নিজেকে ছাড়িয়ে হাতে মুখ ধুয়ে ঘর থেকে বের হলো। মাথায় লম্বা ঘুমটা টেনে পরিচিত মুখ খুঁজতে ব্যস্ত। ইরার সাথে দেখা হতেই সে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছো তরি? ওরু আর মিটুকে। তারা নাস্তা করে বেরিয়েছে রামির সাথে। তুমি মাহমুদকে ডেকে তুলে দুজনে নাস্তা করে নাও। তরি ভাবলো হয়তো হীরাভাবি লজ্জাজনক কোনো কথা বলবেন। সে নিজেকে মনে মনে প্রস্তুত করে নিতেই ইরা স্বাভাবিকতায় অবাক হলো। ভালো লাগলো তার। তরি মাহমুদকে ডেকে দিয়ে ফের বেরিয়ে এলো। দুজনে নাস্তা করতে বসেছে একসাথে। অনেকেই ঠোঁট চেপে হাসছে। তরি অপ্রস্তুত হয়ে পড়ল। অস্বস্তিতে তার খাওয়া থেমে গেল। মাহমুদ খেয়াল করতে জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? ইরা সবটা তদারকি করছিল। সে বেশ শব্দ করেই বলল, বিয়ে সংসার সবটাই স্বাভাবিক ব্যাপার। এখানে হাসাহাসি করে একজন নতুন মানুষকে অস্বস্তিতে ফেলা উচিত না। যাদের উদ্দেশ্য করে কথাগুলো বলা, তাদের মাঝেই একজন বলল, এটা সব নতুন বউদেরই বুঝতে হয়। যারা মজা বুঝে না তাদের সাথে কথা বলাই বৃথা। ইরা রাগ দেখালো না, মৃদু হেসে বলল, অবশ্যই মজা করবেন, তবে সে এখনও এখানে সম্পূর্ণ নতুন। নিজেকে সবটার সাথে মানিয়ে নিতে সময় লাগবে। এভাবে করলে সবারই খারাপ লাগা কাজ করে। যখন সবার সাথে মিশে যাবে তখন এই মজাটাও সে উপভোগ করবে। মাহমুদ আর কথা বাড়ালো না। তোর এদিকে খাবার এগিয়ে ইশারায় খেতে বলল। ভাবি নিজেই সবটা সমাধান করে দিলেন। তরি কৃতজ্ঞ চোখে তাকালো। সত্যিই তার এতক্ষণ অস্বস্তি হচ্ছিল। ইরা বিনিময়ে হাসি উপহার দিল। তরি বাসা থেকে মেহমান আসলো। আশ্চর্য হলো সাথে চাচাকে দেখে। তিনি এগিয়ে এসে তরির মাথায় হাত রাখলেন। তরির নম্রতা দেখে তিনি মন থেকেই চাইলেন ভাইয়ের মেয়েটা নিজেদের কাছেই থাকুক। মেয়েটা তাদের নিজ হাতে গড়া মানুষ। অন্তত তাকে নিয়ে কোনো আতঙ্ক থাকবে না। ইচ্ছে মতো চালানো যাবে। তিয়াসের সাথে কথা বলে বুঝতে পারলেন তরিকে নিয়ে তার আপত্তি নেই। হুট করেই বাইকে বিয়ের কথা বলে বসলেন। তাদের সুসম্পর্কের কারণে তরির বাবাও আর না করলেন না। সবটা ঠিকঠাকই ছিল। মাঝখান থেকে মেয়েটার মতামতের তোয়াক্কা করলেন না কেউই। নিজেরাই নিজেদের অপমান ডেকে এনে মনোমালিন্য করলেন। অহমিকায় অন্ধ হয়ে বাইয়ে বাইয়ে বিরাট দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন। দুঃসময়ে আপনজন হয়েও পাশে থাকার প্রয়োজন মনে করেননি। সবসময় কাজের বাহানায় দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। এখন অবশ্য তিনি লজ্জিত। বাইয়ের বারবার অনুরোধ তিনি ফেলতে পারলেন না। আজ আবারও তরির বাবা বাইয়ের কাছে গিয়ে বসে রইলেন। ক্রুবের বসে দুজনেই দুজনকে কটাক্ষ করে কথা বলেছেন। তবে আজ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভুলে একে অপরকে বুকে টেনে নিলেন। পুরুষরা যত তাড়াতাড়ি নিজেদের মাঝের দূরত্ব ঘুচাতে পারে, নারী তত তাড়াতাড়ি পারে না। তাদের মনে ভালোবাসার মতোই ঘৃণাটাও তীব্র। আজ তরির বাবা আর চাচার মাঝে তার মা আর চাচি থাকলে একটা দ্রুত সবটা ঠিক হতো না।
তারা নিজেদের ইগো ধরে রাখত। হলেও দূরত্ব বৃদ্ধি করতেন আরও কিছুকাল। তিয়াসের বাবা বললেন, সুখে থাকিস মা, তোদের দুঃসময়ে পাশে থাকিনি, তবে আজ আর নিজেকে একা মনে করিস না। চাচা চাচি তোদের পাশে আছি। তরির ভীষণ ভালো লাগলো সবটা ঠিক হয়ে যাওয়াতে। সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন, কিছুই তার ক্ষমতার বাইরে নয়। তরি বলল, বেয়াদবি করার জন্য আমাকে ক্ষমা করবেন চাচ্চু। সেদিন আমিও আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আর মিঠুর কথা মনে কষ্ট ধরে রাখবেন না। ছোট মানুষ, মুখে যা এসেছে তাই বলেছে। তিয়াসের বাবা হেসে ফেললেন। আমার মনে আর কারোর জন্যই রাগ অবশিষ্ট নেই। এক বুক প্রশান্তি নিয়ে সকলের সাথে কুশল বিনিময় করলেন তরি। সকলের যাওয়ার মুহূর্তে তরির বাবা তাকে নিয়ে যাওয়ার কথা তুললেন। মাহমুদ সকলের কাছে কিছু কথা বলার অনুমতি চাইল, বিশেষ করে মায়ের কাছে। আমি কিছু কথা বলতে চাই মা। আয়েশা সুলতানা বললেন, বল। মাহমুদ বিনিময়ের সাথে নরম স্বরে বলল, তরি আপাতত তার বাবা ভাইদের সাথেই থাকুক। তাদের দেখার জন্য এখন তরিকে দরকার। মনে না হয়, পরে না হয় কোনো ব্যবস্থা হয়ে গেলে তরি এখানে সবার সাথে থাকবে। আয়েশা সুলতানা চুপ করে আছেন, কিছুই বলছেন না। সকলেই ওনার জবাবের প্রতীক্ষায় বসে আছেন। তিয়াসের বাবা তরির বাবার উদ্দেশ্যে বললেন, তিনতলা তো এখনও খালি পড়ে আছে, এতটা ঝামেলা করার দরকার কি? জামাই তার পরিবার নিয়ে সেখানে উঠলেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। তরি বাবার ব্যাপারটা মনে ধরল, বললেন, মন্দ বলুনি ভাইয়া, আমি আসলে ভেবে দেখিনি। তৎপর মাহমুদ আর আয়েশা সুলতানার উদ্দেশ্যে বললেন, আমাদের বাসায় উঠলে ভালো হতো, ভালো লাগতো আমার। মাহমুদ কিছু বলার আগে আয়েশা সুলতানা জবাব দিলেন, আপনাদের বাসায় উঠতে আমাদের সমস্যা নেই, তবে আমার ঠিক তেমনটাই থাকবো যেমনটা পূর্বে ভাড়াটিয়া হিসেবে ছিলাম। তরির বাবা বললেন, ছিচি, এখন আপনারা আমার আত্মীয়। আয়েশা সুলতানা বাধা দিলেন, তবে আমরা থাকতে পারবো না আপনার বাসায়। আমাদের সম্পর্ক সব জায়গায় ঠিক থাকলেও বাড়িতে থাকাকালীন বাড়ির মালিক আর ভাড়াটিয়ার মতোই সম্পর্ক থাকবে। এখানে যেমন ভাড়া দিয়ে থাকি, ওখানেও ভাড়া দিয়েই থাকবো। আপনি যেমন আত্মসম্মানের জোর ধরে রাখতে চাইছেন, তেমনি আমিও চাই আমার ছেলের সম্মান বজায় থাকুক। আয়েশা সুলতানার উপর আর কথা বলার মতো ভাষা পেলেন না তরির বাবা। সকলেই আয়েশা সুলতানার সিদ্ধান্ত পছন্দ হলো। তবে এ বাসা ছাড়তে ছাড়তে আপাতত তরির তার বাবার কাছেই থাকবে। আজ এক জায়গায় দাওয়াত পড়েছে বিদায় মাহমুদ বড় ভাইয়া তরির সাথে নেওয়ার জন্য তরির বাবাকে ফোন করলেন। দাওয়াতের মূল উপলক্ষ মাহমুদ আর তরির বিয়ে। তাদের নিয়েই পরিবারসহ দাওয়াতে পড়েছে। বড় ভাইয়া ফোন হাতে নিয়ে বসে আছেন। রিং হলো, কোনো রেসপন্স নেই। ইরা পাশেই জামা কাপড় ভাঁজ করে রাখছে। সকালে বাবার ফোন বেজে উঠল। বাবাকে আশেপাশে না দেখে ছোট্ট ওরু চোখ ঢলতে ঢলতে ফোন রিসিভ করে কানে তুলল। হ্যালো, কে? আমি তোমার বড়ু বর বলছি গো, সুন্দরী বউ। কণ্ঠস্বর সম্পূর্ণ ঠাট্টার সুর টের পেল ওরু। সকাল সকাল তার মেজাজ খারাপ হয়ে গেল। চেঁচিয়ে বলল, এই এই, কে বলছেন? হাসির শব্দ ভেসে আসছে। ওরুর নাকের বাটা ফুলে উঠেছে, সাথে গাল দুটোও ক্রমশ ফুলে উঠছে। নিমিষেই বুঝে গেল ফোনের ওপাশে মানুষটিকে। বড় ভাইয়া বলছেন? আমি তোমার বর বলছি গো, বর। ওরুর রাগ ছেড়ে বলল, হি হি করে হাসছেন কেন? দাঁত ব্রাশ করেছেন? করুণ সুর ভেসে এলো ওপাশ থেকে। না, টুথপেস্ট ব্রাশ কিছুই নেই। তুমি কিনে দেবে? ওরও বুঝলো সত্যি ব্রাশ টুথপেস্ট নেই। সাথে সাথে নাক চেপে ধরল। দুর্গন্ধ লাগছে প্রকাশ করতেই উফ শব্দ করলো। তরি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস ওরু? ওরুর নাকে হাত রেখে ফিসফিস করে বলল, না, মাহমুদ ভাইয়ার ভাই। তুমি নাকে হাত দাও, উনি ব্রাশ করেননি, প্রচুর দুর্গন্ধ আসছে। তরি হাসতে হাসতে ফোন হাতে নিল। মুঠোফোনেও যে কারোর মুখের দুর্গন্ধ টের পাওয়া যায় তা ওরু না বুঝলে সে বুঝতই না। ফোন কানে তুলে সালাম দিল তরি। ভাইয়া সালামের জবাব দিয়ে বললেন, আঙ্কেল কোথায় তরি? আজ আমাদের দাওয়াত আছে সকলের, তুমি আর মাহমুদ যাচ্ছ। সেটা বলতেই আঙ্কেলকে ফোন করলাম। তরি মৃদুস্বরে বলল, বাবাকে দেখছি না, ঘরে ফিরলে কল ব্যাক করতে বলবো। ভাইয়া মেনে গেলেন। নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই বাবাকে ঘরে ঢুকতে দেখা গেল। মাহমুদ বেরিয়ে এসেছে, মিঠু ঘুমাচ্ছে। সে ছাড়া সকলেই টেবিলে উপস্থিত। তরি বাবার উদ্দেশ্যে বলল, বড় ভাইয়া কল দিয়েছেন, বাবা তোমার সাথে কথা বলবে। মাহমুদ বলল, আমাদের আজ দাওয়াত আছে, আপনারা পারমিশন নিতেই বোধহয় ভাইয়া কল দিয়েছে। তরির বাবা মনে মনে সন্তুষ্ট হলেও মুখে প্রকাশ করলেন না। তারা চাইলেই এখন তরিকে তার বাবার পারমিশন ছাড়া যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। অথচ ভদ্রতা বজায় রেখে পারমিশন চাইতে কল করেছেন। নাস্তা করার আগেই তরিকে বললেন,
আমার ফোন এনে দে তটিনী। তটিনী ফোন বাড়িয়ে দিতেই বাবা কল দিলেন মাহমুদের বাসায়। ওদের দাওয়াতে তিনি আপত্তি করেননি। মাহমুদ হাসল, তার হাসি অগোচরেই চলে গেল। চাইলে শুধু সে নিজেই পারমিশন নিতে পারত, তবুও ভাইয়াকে দিয়ে কল করলো। দুজন পারমিশন চাওয়াতে প্রকাশ না করেও তরির বাবা যে সন্তুষ্ট হলেন তা বোঝাই যাচ্ছে। এখানেই একটু একটু করে মনে জায়গা করে নেবে সে। একজন বড় ছেলের অভাব সে পূরণ করবে। জানে না কতটা পারবে, তবে সর্বোচ্চ চেষ্টা করে যাবে। তরি অরুকে খাইয়ে দিচ্ছে। মাহমুদ অরুকে রাগিয়ে দিতেই বলল, বাবা, অরু আর ভাইয়ের বিয়েটা কবে দিচ্ছেন? অরুর খাওয়া থেমে গেল। সে চোখ পাকিয়ে তাকালো মাহমুদের দিকে। তরি, বাবা সকলেই মিটিমিটি হাসছেন। আজ অরুকে রাগাতে তরিও যোগ দিল, বলল, হে বাবা, আমরা দু বোন এক বাড়িতেই থাকবো। অরুকে নিয়ে তোমার আর বাড়তি চিন্তা থাকলো না। অরু টুকটুক চোখে তাকিয়ে গাল ফুলিয়ে তেজি গলায় বলল, তুমি আমায় ও বাড়ি কেন নিতে চাইছো? আমি বুঝি না ভেবেছ? তরি না বোঝার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কেন? ওরও আরেকটু তেজ ঢেলে বলল, তুমি ভাইয়ের ওপর পা তুলে খাবে আর আমাকে দিয়ে কাজ করাবে। আমি সব জানি। আমি তো ছোটো বোন, তুমি আদেশ করবে। আমি সব করলেও না করতে পারবো না, তাই সুযোগ দিয়ে কাজ লাগাচ্ছ। তরি চোখ চড়ক গাছ, সাথে বড্ড হাসি পেল। মাহমুদ ঠোঁট চেপে হেসে বলল, তরি, অরুকে সব কাজ শিখিয়ে দিও। আমাদের বাড়ি গেলে তো তাকে আবার সব কাজ করতে হবে। আমি কাজের মেয়ে না। কতটা স্মার্ট আমি, তুমি দেখেছ? অরুর রাগ বাড়িয়ে সকলেই আনন্দ পাচ্ছে। বাবা অরুর রাগকে কান্নার দিকে যেতে দেখে আদরের স্বরে বললেন, কে বলেছে আমার মাকে বুড়ো লোকের সাথে বিয়ে দেব? তার জন্য ঘোড়ার চড়ে সুদর্শন রাজকুমার আসবে। অরুর কান্না খানিকটা রোধ হয়ে এলো। যেখানে থেকে শুরু হলো সেখানেই থেমে গেল। সাথে তরি আর মাহমুদের সাথে বড্ড রাগ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে তরি। একটু পরই তারা বের হবে। মাহমুদ ফ্রেশ হয়ে তোয়ালের মুখ মুছতে মুছতে এগিয়ে এলো। চেয়ারের উপর তোয়ালে ঝুরিয়ে তরির কাছাকাছি গেছলো। পেছন থেকে জড়িয়ে ধরলো। আয়নার মাঝেই তরির দিকে তাকিয়ে রইল অপলক। তরি জমে গেল, নড়চড় করলো না। গাল দুটো ক্রমশ রক্তিম হলো। ভীষণ ভালো লাগার মুহূর্তেও তার ভয়ঙ্কর লজ্জা হচ্ছে। ঢোক গিলে মাহমুদের কাছ থেকে সরে দাঁড়াতে চাইল, সরতে পারল না। শক্ত হয়ে আটকে রইল মাহমুদের হাতের বন্ধনে। দুইখানিক সরিয়ে কানে শব্দ করে চুমুক এলো মাহমুদ। তরি চোখ জোড়া আবেশে বন্ধ করে নিল। ঘন হয়ে এলো মাহমুদের শ্বাস। গভীর স্বরে বলল, তুমি এই দুজনের ভীষণ ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠেছ তরি। আগের তুলনায় তোমাকে আমার আরও বেশি ইচ্ছে করে কাছে পেতে। তরির টুটে লজ্জানো হাসি। মুখ লুকাতে এদিক ওদিক তাকালো। মাহমুদ তরির এলোমেলো দৃষ্টিতে মুগ্ধতা খুঁজে পাচ্ছে। তরি কেবল মাহমুদের কীর্ণ চোখ জোড়ায় বেকুলতা টের পাচ্ছে। এতটা কাছে থেকেও মানুষটা কতটা বেকুল হয়ে উঠেছে। লম্বা শ্বাস নিল তরি। এবার নিচ থেকেই মাহমুদের উপর শরীরের ভর ছেড়ে দিল। সরে যাওয়ার জন্য বিন্দুমাত্র ছটফট করল না। মৃদুস্বরে বলল, আমি তো আপনার কাছেই আছি। যতটা কাছে হলে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক ঠিক ততটা কাছে। মাহমুদের স্বর গভীর হচ্ছে। তরির ঘাড়ে চুমুকে বলল, যেই তটিনীতে একদিন বেশি গিয়েছিলাম সেই তটিনীতে আবার আকণ্ঠ মুগ্ধতায় ডুবে থাকতে চাইছি। তরি সোজা হয়ে দাঁড়ালো। মাহমুদের দিকে মুখ করে দাঁড়িয়ে শার্টের কলারে আলতো হাত রাখলো। হুট করেই এক অভাবনীয় কাজ করে বসলো। মাহমুদের গলার অধর ছুঁয়ে ঝটপট সরে দাঁড়ালো। মাহমুদ আর তার নাগাল পেল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে হিসিয়ে হেসে বলল, অসময়ে বড্ড জ্বালাচ্ছ তরি। এই মুহূর্তে বের হতে না হলে জমের কাছে তোমার রক্ষা থাকতো না। তরিও হেসে বলল, যেই জমের কাছে প্রেম আছে তার কাছে থেকে রক্ষা পেতেও চাই না। চোখ জোড়া কৃণ করে রগড় করে মাহমুদ বলল, তাই না? খুব প্রেম পাচ্ছে। তরি জবাব না দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তৈরি হয়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে তরি আর মাহমুদ বের হলো। ওরুকে কুলে তুলে আগে আগে সিঁড়ি ধরে নামলো মাহমুদ। গাড়িতে চড়ে এক হাতে তরির হাত আঁকড়ে ধরল। এদিকে ওরুকে কুলে নিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করছে। রামি আর মিটু দুজনেই ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন টিচার তাদের দুজনকে দুষ্টুমির জন্য ওয়ার্নিং দেন। আজ একেবারে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন। রামি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে স্যারের দিকে। তিনিও আবার ওদের দুজনের দিকে চোখ রাঙাচ্ছেন। কান থেকে হাত সরিয়ে নিল মিটু। বেচারার হাত প্রচণ্ড ব্যথা করে আছে।
তা দেখে স্যার তেড়ে এসে মারতে গেলেন। মিঠু বেঞ্চ ছেড়ে দৌড়ে টিচার ডেস্কের সামনে চলে গেল। স্যার পূর্বের জায়গায় ফিরে ডেস্কের উপর দিয়ে মারতে যেতেন। ডেস্কসহ মিঠুর গায়ে পড়তে নিলেই দু হাতে শক্ত করে ধরে রেখেছে মিঠু। স্যার সোজা হয়ে দাঁড়াচ্ছেন না। তিনি অভাবে থেকেই মিঠুকে আঘাত করতে চাইছেন। স্যার সহ ডেস্ক ধরে রাখার শক্তি না পেয়ে ডেস্ক ছেড়ে একপাশে সরে গেল মিঠু। স্যার দপ করে ডেস্ক নিয়ে পড়লেন। ছাত্রছাত্রী সকলেই মুখ চেপে হাসছে। সবাই ওনাকে জম স্যার বলে ডাকে। সেই জম স্যারকে জমের মুখে পড়তে দেখে কেউই মজা নিতে বাদ রাখলো না। কারো হাসির শব্দ হলো না। রামিটা একটু আওয়াজ করে হেসেই নিজের সর্বনাশ ডেকে আনলো। খেপা ভাগ মিঠুকে ছেড়ে রামির দিকে তেড়ে এলেন। যত দূর হাত চলেছে রামিকে বেতের আঘাত করলেন। মিঠু নিজেই স্যারের কাছে হাত জোর করে ক্ষমা চাইল। স্যার, ওর ভুল হয়ে গিয়েছে। আমরা দুজন আর কাল থেকে দুষ্টুমি করব না। এভাবে মারলে রামি অসুস্থ হয়ে পড়বে। স্যার মিঠুকে আঘাত আচ্ছা মতো পিটিয়ে শান্ত করলেন। দুই বন্ধু মারের রাগ নিয়ে ক্লাস থেকে বের হলো। মাঠে ঘাসের উপর বসেই একে অপরের পানি এগিয়ে যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ল। পরক্ষণেই একে অপরের দিকে তাকিয়ে স্যারের কথা মনে করে হেসে কুটিসুটি হয়ে পড়ল। কেউ দেখলে বলবেই না একটু আগে দুজনকে স্যার বেধরম মার মেরেছে। দাওয়াত থেকে ফিরতে ফিরতে বিকেল। তরির ভীষণ মাথা ধরেছে। অরু আর তরিকে নিয়ে গাড়িতে উঠল মাহমুদ। ভাইয়া আর ভাবি কাল তাদের নিজের বাসায় চলে যাবেন। অরুকে কুলে নিয়েও তরির মাথাটা আলগোচে নিজের ঘাড়ের দিকে টেনে নিল মাহমুদ। অরুর আড়ালেই ভীষণ যত্নে তরির মাথায় চুমুক এলো। পিঠের উপর হাত নিয়ে বলল, ভালো হয়ে যাবে বেটা, তুমি চুপটি করে চোখ বুজে থাকো। ফেব্রুয়ারি মাসে রাতের আবহাওয়া ঠান্ডা হলেও দিনের আবহাওয়া বেশ খানিকটা উত্তপ্ত হয়ে আছে। মালামাল বহনকারী গাড়ি থেকে আসবাবপত্র নামাচ্ছে মাহমুদ। তরি ঘেমে নিয়ে একাকার। তরি তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে মানুষটিকে পরখ করল। তার ক্লান্ত চাহনি তো কি যেন এক মায়া খুঁজে পেল। মোহ কাটিয়ে দেওয়া গেল, মায়া কাটানো সহজ নয়। তরি তন্ময় হয়ে তাকিয়ে রয়। সে দেখে তার ব্যক্তিগত মানুষকে। হুট করে তার বড্ড হাঁসফাঁস লাগে। ছুটে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আর লেবু বের করে নেয়। যত্ন করে সবার জন্য শরবত বানিয়ে রাখে। মাহমুদ সবটা নামিয়ে লোক নিয়ে তিনতলায় তুলে নেয়। তরি শরবতের মগ আর গ্লাস হাতের উপর থেকে তিনতলায় নেমে আসে। আয়শা সুলতানার দিকে এক গ্লাস বাড়িয়ে উপস্থিত লোকজনকে গ্লাস ঢেলে পরিবেশন করে দেয়। তারা নেমে যেতেই মাহমুদের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। আয়শা সুলতানা নিজের ঘরে জামা কাপড় ব্যাগ নিয়ে ঢুকে পড়লেন। মাহমুদ এক টুকরো চুমুক বসিয়ে তরির দিকে বাড়িয়ে দিল। তরি সাবধানে চোখের দৃষ্টি চারিদিকে ভুলিয়ে শান্ত হয়। কোথাও আয়শা সুলতানা নেই। মাহমুদের বাড়িয়ে দেওয়া গ্লাস থেকে পরপর 3 চুমুক পান করেই ফিরিয়ে দেয়। আলতো হেসে বাকিটা মাহমুদ নিজেই গিলে নেয়। গ্লাস রেখে তরির মাথায় টুকা মেরে ফের নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। তরি মেকি রাগ দেখিয়ে উচ্চস্বরে বলল, আমাকে নির্যাতনের অপরাধে আপনার ঘরে প্রবেশ নিষিদ্ধ। মাহমুদ যেতে নিয়েও পা থামিয়ে দেয়। ঘরমাক্ত শার্টের বুতাম সরিয়ে খানিকটা ফু দিয়ে তরির নাক টেনে দিল। তৎপর গড়ক করে বলল, আমি দরজায় দাঁড়িয়ে বিরক্ত করব, চলবে? তরি ফের মেকি রাগের সরে বলল, তবে পাগল বলে পাবনায় রেখে আসবো। মাহমুদ ভাবলেশীনভাবে বলল, অবশ্যই। পাবনা মেন্টাল হসপিটালের 2টো সিট বুক করবে। আমি যেখানে থাকবো আমার বউও সেখানেই থাকবে। আমি আবার তোকে ছাড়া থাকতে পারি না, বুঝোই তো। তরি তীক্ষ্ণ চোখে তাকিয়ে খানিক বাদেই হেসে ফেলল, বলল, খুব ফ্লার্ট করছেন না? মাহমুদ সম্মত না হয়ে বলল, ও ফ্লার্ট করছে না, ভালোবাসি। ওরও সিঁড়ি ভেঙে 3তলায় এসে দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে হাট করে দরজা খোলা দেখে প্রবীণদের মতো কোমর ভেঙে হেঁটে চলল। তরির হাতে হাতে সব গুছানোর চেষ্টা করছে। কাজ তো ঠিকমতো হচ্ছেই না, তবুও তরির মনে হলো তাকে অন্তত সঙ্গত দিচ্ছে। আয়শা সুলতানাও কাজে লেগে পড়েছেন। তরি সবার জন্য আগে থেকেই রান্না করে রেখেছে। ওরও হাতের কাজ এলোমেলো করে তরিকে বলল, আমাকে আরেকটা কাজ দাও, কতদিন হলো কাজ করি না। এভাবে শুয়ে বসে কাটালে হবে? তরি হেসে ফেলল ওরুর কথা শুনে, যেন পূর্বে কত কাজ করেছে সে। তরি বলল, তোর কাজ করা লাগবে না, পরে বলবি আমি পায়ের ওপর পা তুলে খাচ্ছি আর তোকে খাটাচ্ছি। ওরু মুখ বেঞ্চি দিয়ে বলল, লাগবে তোমার কাজ দেওয়া। দুপদাপ পা ফেলে বেরিয়ে নিজেদের ঘরে চলে গেল। সেদিন মাহমুদ তাকে একটা পুতুল কিনে দিয়েছিল।
তাকেই কুলে নিয়ে খেলছে, বিড়বিড় করে আদর করছে। এই পুতুলটা পাওয়ার পর থেকে সে পুতুলের মা হয়ে গিয়েছে। জড়ো পুতুলটির নড়াচড়া করার শক্তি পর্যন্ত নেই। তবুও অরুর মতে পুতুলটি কাঁদে, হাসে। সে পুতুলের কুলে নিয়ে বলল, একদম কেঁদো না, মা এখন তোমায় গোসল করিয়ে আবার ঘুমিয়ে পাড়িয়ে দেবে। এখন কাঁদলে বড় একটা কুমির এসে তোমায় নিয়ে যাবে। আমার টুনটুনি টুনটুনি পাখি, আমি কাঁদলে তুমি কাঁদলে মায়ের ভালো লাগে। তৎপর গলা চড়িয়ে বলল, এখন কান্না না থামালে মারবো কিন্তু। অরুর মতে তার বাচ্চা তার কথা শুনে ভীষণ ভয় পেয়েছে, তাই তার গালে আদর করে বলল, মা একটুও বকা দেব না। আমার টুনটুনি পাখিকে। মিঠু স্কুল থেকে ফিরে আড়ালে দাঁড়িয়ে বোনের খেলা দেখছে। ব্যাগ রেখে পকেটে 2টি চকলেট নিয়ে ওর পাশে এসে বসল। তার কোল থেকে পুতুল কেড়ে নিয়ে ফের দূরে ফেলে দিয়ে বলল, তোর বাচ্চাকে ঘর থেকে বের কর। সারাদিন মেয়ে করে বিরক্ত করে। ওরও ভীষণ কেঁপে গেল। নাক ফুলিয়ে ফুসফুস করে মিঠুর দিকে এগোচ্ছে। মিঠু 1 নম্বর বিপদ সংকেত টের পেয়ে নড়তে গিয়েও রক্ষা পেল না। ওরও আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাতাড়ি কয়েক গা লাগিয়ে মিঠুর বুকের উপর নেমে পুতুল কুলে নিয়ে নিল। তাকে শুইয়ে বলল, মামা ভীষণ পচা, মা তোমাকে বের করে দেবে না। তুমি তো মায়ের টুনটুনি পাখি। মামাকে বের করে দেবো বাসা থেকে, ঠিক আছে? মিঠু অসহায় চোখে তাকিয়ে রইল। বাইয়ের দাম নেই, তাকে মেরে পুতুল নিয়ে বাড়াবাড়ি, বাহ! মিঠুর দিকে তাকিয়ে মুখ বেঞ্চি কাটল অরু। মিঠু পকেটে হাত দিয়ে চকলেট দুটো নড়াচড়া করতেই অরু ভাবভঙ্গি পাল্টে সোজা মিঠুর কাছে সাথে এসে ভাব জমাতে চলে এলো। ততক্ষণ পুতুল দূরে ছুঁড়ে চলেও এসেছে। মিঠুর সাথে ভাব জমিয়ে চকলেট খাওয়া শেষ হতেই মিঠুর দিকে থুতু চিটিয়ে পুতুল কুলে নিয়ে তরির কাছে 3তলায় চলে এলো। তপ্তশ্বাস ছাড়ল মিঠু। এ জীবনে এই জগরুটে বুড়ির সাথে সে পেরে ওঠেনি। সবসময় তাকে কুপাখাত করে অরু জিতে যায়, জীবনে আর পারবেও না। তরির আগের তুলনায় ব্যস্ততা বেড়েছে। নিজের আর বাবার 2 সংসারই তাকে সামলাতে হয়। অরু তার কাছেই সারাদিন থাকছে। বাবা বাসায় এলে তখন বাবার কাছে চলে যায়। মাস্টার্সের প্রিপারেশন চলছে তরির। মাহমুদ রোজকার মতো কলেজ আসা যাওয়া করছে। চলছে তাদের গভীর প্রেম নিবেদন, হাসি কান্না খুনসুটি। রামি, মিঠু, তরি, মাহমুদ, অরু, আয়েশা সুলতানা সবাই ভালো আছে। তবুও সবারই ভালো থাকায় তরি কোথাও একটা কমতি টের পায়। মায়ের কমতি। মায়ের অনুপস্থিতি তাকে যতটা না পোড়ায়, তার চেয়ে অধিক পোড়ায় বাবার মায়া ভালোবাসা। এখনও মৃত স্ত্রীর জন্য তিনি কাঁদেন। তরি একদিন মধ্যরাতে জেগে গুনগুন কান্নার শব্দে থেমে গেল। উৎস বরাবর এগিয়ে গিয়েই থমকে গেল। মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল বাবা জায়নামাজে বসে তাহাজ্জুদের পরে কাঁদছেন। নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করছেন। স্পষ্ট শব্দ ভেসে এলো তার কর্ণঘরে। বাড়ি কাঁদছে। তরি খেয়াল করে দেখল বাবা আর আগের মতো নেই, ভেঙে গিয়েছেন। শারীরিক মানসিক দুদিক থেকেই তিনি ভেঙে গিয়েছেন। চেয়াল ভঙ্গুর করে চোখ কুটোরে গিয়ে টেকেছে। আগের সেই আভিজাত্য এখন আর নেই। পুরো মানুষটাই কেমন জীর্ণশীর্ণ হয়ে থাকেন। তরি বড় মেয়ে, বড় সন্তান। হুট করেই সে একটা সিদ্ধান্ত নিল। সে মেয়ে, বাবার সবটা খেয়াল করা তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু কিছু কিছু ব্যাপারে প্রতিটা মানুষেরই একান্ত ব্যক্তিগত মানুষের দরকার পড়ে। তার জন্য যেমন মাহমুদ আছে, ঠিক তেমনই সে সিদ্ধান্ত নিল। চাচা আর মামার সাথে কথা বলে বাবাকে বিয়ে করাবে। মায়ের জায়গাটা নিয়ে কষ্ট পেলেও বাবার কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করলো। চাচা আর মামা দুজনের সাথে কথা বলেই বুঝতে পারলো তার সম্মত আছেন। মাহমুদ নিজেও চাইছে তরির বাবা ভালো থাকুক। সেও তরির সিদ্ধান্তকে সম্মান জানালো। সকলেই একজোট হলো। একান্তভাবে কথা বলার জন্য মামা আর চাচা বাড়িতে এলেন। বাবা সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে নিয়ে বিয়ের কথা তুললেই বাবা চেয়াল শক্ত হয়ে এলো। এ সম্বন্ধে আমি কথা বলতে চাইছি না। আমার বাচ্চাদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা বললেন, রুবিনা আমার বোন, তার শূন্যস্থান পূরণ করতে আমি নিজেও চাইছি। আপনি বিয়ে করুন দুলাভাই। কোনো ভাই কিন্তু এটা চাইবে না। আমি চাইছি। কেন শুনুন, তরির এখন সংসার আছে। সে এসে সারাদিন আপনার সংসারে পড়ে থাকলে তো হবে না। হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু এক সময় মনে মনে ঠিকই বিরক্ত হবে। মেয়েটার কথাও ভাবুন। 2 সংসারে মন দিতে গিয়ে তার জিরোবার ফুরসতটুকু নেই। তাছাড়া আপনার শেষ বয়সে দেখার জন্য হলো একটা মানুষ দরকার। তরি বাবা গম্ভীর হলেন। আর কয়েক বছর, তারপরই ছেলে উপযুক্ত হবে, তাকে বিয়ে করাবো। তখন পুত্রবধূ সংসার সামলাবে। মেয়ে বিয়ে দিয়েছি আমি, এখন আমার বিয়ে করার সময় না। তিয়াসের বাবা বললেন, মিঠুর কত বছর বয়স? তুই এমনভাবে বলছিস যেন 3-4 বছর পরে বিয়ে করিয়ে দেবে।
যদি জামাইয়ের বদলি হয়ে যায় অন্য কোথাও, তখন তো তরিকেও যেতে হবে। সংসার সামলাবে কে? তরির বাবা এক কথায় জানিয়ে দিলেন, আমি কোনো বিয়ে শাদী করব না। খবরদার, এসব যেন আমার ছেলে মেয়েদের কানে না যায়। তারা যেন বিন্দুমাত্র কষ্ট না পায় বলে দিলাম আমি। বাবার হুমকিতে মামা মনে মনে হাসলেন। মেয়ে নিজেই বাবাকে বিয়ে করানোর জন্য মাঠে নেমেছে, অথচ বাবা বলছে ছেলে মেয়ে যেন না জানে। তরি এদিকটা আসার চেষ্টা করেনি। মামার কাছ থেকে পুরো বাবার সিদ্ধান্ত শোনা যাবে। ওর আর মিঠুর জন্য সে আছে, কিন্তু বাবাকে দেখার জন্য, দুটো কথা মন দিয়ে শোনার জন্য কেউ নেই। তরি অন্তত বিয়ের পর এইটুকু বুঝতে পেরেছে, মাহমুদকে ছাড়া এক রাত বাবার বাসায় থাকলেও তার চটফট চটফট লাগে। আর বাবা মানুষটা এতগুলো বছর সেই সঙ্গীর সাথে কাটিয়ে দিয়েছে, সে সঙ্গীকে হারিয়ে কতটুকু কষ্টে আছেন তিনি। তরি একটু হলেও বোঝার চেষ্টা করে। রামি, মিঠু দুটি স্কুলে আজ ফার্স্ট বেঞ্চে বসেছে। স্যার সামনে থেকে দ্রুত কথা বলায় তুতু এসে ছিটকে পড়ল রামির উপর। তাতে দাঁত চেপে সে হজম করে আছে। মিঠু শব্দহীন শরীর দুলিয়ে হাসছে। নিজেকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা হিসেবে বারবার রামির প্যান্ট খামচে ধরছে। অগ্নিচক্ষু নিক্ষেপ করল রামি। কাজ হলো না। তার দৃষ্টি যেন মিঠু আর হেসে কুনকুটি। স্যারের নজর পড়ল মিঠুর উপর। তিনি কলম ছুঁড়ে মারলেন তার দিকে। মিঠু নড়েচড়ে সোজা হয়ে বসল। স্যার জিজ্ঞেস করলেন, কী সমস্যা, কী হয়েছে তোমাদের? আমি পড়া বুঝাচ্ছি, সেই খেয়াল আছে? তুমি বোধহয় সবটা পারো। দাঁড়াও, আজ সামনে গিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে তুমি সবাইকে পড়া বুঝিয়ে দেবে। মিঠুর ঠাই দাঁড়িয়ে রইল। স্যার আরও কিছু কথা শুনিয়ে ক্লাস শেষে দিয়ে চলে গেলেন। ছুটির পর মিঠু রামের মুখে থুতু পড়া দিয়ে হেসে গড়াগড়ি দেবার জন্য অবস্থা করেছে। রাগ হলো রামের, দাঁতে দাঁত চেপে বলল, ইনসাল্ট কাকে বলে? স্যার আজ তোর ইনসাল্টের বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। তারপরও বেটা নির্লজ্জের মতো হাসে। মিঠুর চোখ মুখ থমথমে। সন্ধ্যায় বাইরে থেকে এসেই চুপচাপ বসে আছে, কারোর সাথেই কথা বলছে না। বাবা খেতে ডাকলেও মিঠু এখনও পরপর কয়েকবার ডাকার পরও যখন সাড়া পেল না, তখন বাবা উঠে মিঠুর কাছে বসলেন। আজ আর ধমকাধমকি করলেন না, নরম স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? মিঠু জবাব দিল না, বাবাকে এড়িয়ে গেল সরাসরি। এতে তিনি খানিকটা কষ্ট পেলেও প্রকাশ করল না। ছেলেকে আরেকবার খাওয়ার জন্য ডাকলেন। মিঠু এখনও চোখ মুখ লাল হয়ে বসে আছে। অরুকে খাইয়ে একটু আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলে মেয়েরা না খেয়ে ঘুমাক, এমনটা বাবার কোনো কালেই পছন্দ ছিল না। বাবা রাত্রিবেলা 3 তলায় ছুটলেন। জড়তা নিয়ে দরজায় বেল দিতেই খানিকটা বাদে দরজা খুলে গেল। তরি অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি, সব ঠিক আছে? তৎপর ভেতরে আসতে বলল। বাবা দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুই কি ব্যস্ত? না, কাজ শেষ। বলো কি হয়েছে? মিঠু সন্ধ্যা থেকে থম মেরে বসে আছে, কোনো কথা বলছে না। একবার খেতে ডাকলাম, আসলোই না। ওকে একটু খাইয়ে দিয়ে যা তো। তরি বলল, আচ্ছা আসছি। ভেতরে ঢুকে মাহমুদকে বলল, আমি একটু উপর থেকে আসছি, আপনি ঘুমিয়ে পড়ুন। মাহমুদ ক্লাস টেস্টের খাতা দেখছিল। তরির কথায় তার উপর দৃষ্টি বুলিয়ে ফের খাতায় মনোযোগ দিল। সেদিকে দৃষ্টি অক্ষুণ্ণ রেখেই বলল, আমি জেগে আছি, তুমি তাড়াতাড়ি এসো। তরি আর কথা বাড়ালো না। মাহমুদের অনুমতি পেয়ে উপরে চলে এলো। মিঠুর ঘরে গিয়ে দেখলো সে উদাস হয়ে বসে আছে। তরি ভাইয়ের ঘাড়ে হাত রাখলো। ভাবনায় ব্যাঘাত ঘটল মিঠুর। সে এতক্ষণ যাবৎ কঠিন ঘুরেছিল। ঘাড়ের হাত অনুসরণ করে পেছন ঘুরতেই তরিকে দেখে চোখ মুখ আরও শক্ত করে নিল। মিঠুর চুলের ফাঁকে চিকন আঙ্গুল চালিয়ে কোমল স্বরে শুধালো তরি, কি হয়েছে মিঠু, খাবি না? চল আপু খাইয়ে দিচ্ছি। মিঠু বিরক্ত জেরে বলল, তুমি তোমার সংসারে মন দাও, আমার আর ওর কথা তোমাদের কারোর ভাবতে হবে না। বিরক্ত প্রকাশের ভঙ্গিটা তরির কাছে কিঞ্চিত রাগের আজ মনে হলো। আর একটু নরম হয়ে জিজ্ঞেস করলো, রেগে আছিস কেন? মিঠুর রাগটা ঠিক কোন জায়গায় বুঝে উঠতে পারল না তরি। মিঠু নিজেও ঠিকঠাক রাগটা প্রকাশ করছে না। এবার খানিকটা নয়, সম্পূর্ণ রাগ ঝাড়তে প্রস্তুত হলো মিঠু। বাইরে বের হলেই শুনতে পায় তার বাবা বিয়ে করবে। চাচা মামা একজোট হয়ে বাবার জন্য মেয়ে দেখছে। ভীষণ কষ্ট হয় তার। মায়ের সংসারে অন্যের আধিপত্য বিস্তার সে কখনোই বরদাস্ত করবে না। বিনা যুদ্ধে মায়ের এই কঠিন পরাজয় মিঠু মেনে নিতে পারছে না। হুট করেই কাল জ্বর এসে মাকে নিয়ে উড়াল দিল। মিঠুর সবচেয়ে বেশি রাগ তরির উপর। সে উঠে পড়ে লেগেছে বাবাকে বিয়ে দিতে। তাদের দেখাশোনা করতে না পারলে করবে না, কিন্তু বাবাকে কেন বিয়ে দিতে চাইছে? আর বাবাই বা কীভাবে বিয়ে করতে চাইছেন?
মিটুর ভেতরে আক্রোশ প্রকাশ করে ফেলল। গর্জন করে উঠল তার কৈশোরের কণ্ঠ। দাঁতের দাঁত চেপে বলল, রাগ করার প্রশ্নই আসে না, খুব সহজেই আছি। আমার নতুন মা আসবে, সংসার সামলাবে। একটা কথা শুনে রাখো, ওই নতুন মহিলাকে আমি কখনোই মা বলে স্বীকার করব না। আমার মা একজনই ছিল, আর তিনিই মারা গিয়েছেন। তরি এতক্ষণ মিটুর ক্রোধ প্রকাশের যথাযথ কারণ খুঁজে পেল। বলল, শান্ত হয়ে বস মিটু, আমি সবটা ভেবেচিন্তেই বলছি। আমরা শুধু নিজেদের দিকটাই ভাবছি, বাবার দিকটা কেউ ভাবছি না। তিনি একা হয়ে গিয়েছেন, সেটা কেউ বোঝার চেষ্টা করছে না। বাবা বিয়ে করলে তোর আর অরুর কোনো সমস্যা হবে না। আমি আছি তোদের জন্য। মিটু রাগে থরথর করে কেঁপে উঠল। উঠতি বয়সের ছেলে অল্পতেই রক্ত গরম হয়ে যায়। প্রথমে কাচের গ্লাস টেনে ছুঁড়ে মারল ফ্লোরে। জন্নাত করে একটা শব্দ, টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটা। মিটু থেমে থাকলো না। একের পর এক সামনে যা আসবাবপত্র পাচ্ছে সব কিছু ভাঙচুর করছে। তরি বিচলিত হলো। মিটুকে কিছুতেই রুকাতে পারছে না। এগোতে গেলেই মিটু হুঙ্কার ছাড়ল, যদি বাবা বিয়ে করেন তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে যাব না। দু চোখে যেদিক চাই আমি চলে যাব। তরি ভয় পেয়েছে ভীষণ। একবার দরজার দিকে তাকিয়ে চাপা সুরে বলল, দোহাই লাগে ভাই আমার, এমন পাগলামো করিস না। এসব বললে বাবা কষ্ট পাবেন। মিটু তাচ্ছিল্য হেসে বলল, আর আমার? তরি বলল, তুই বস, ঠান্ডা মাথায় আমার কথা শোন। মিটু কপাল কুঁচকে নিল, শান্ত হয়ে জ্বরের পূর্বাভাস দিল। জায়গা মতো তরি নিক্ষেপ করতে ভুলল না। বলল, বাবার থেকে তোমার শাশুড়ির বয়স কম, তাহলে ওনাকে কেন বিয়ে দিচ্ছ না? তরি যেন স্তব্ধ হয়ে গেল। মিটুর এমন কথা বললে সে ঘুণা করে ভাবতে পারেনি। মিটু ফের প্রশ্ন করল, কি হলো, তোমার শাশুড়িকে কেন বিয়ে দিচ্ছ না? তরি তপ্ত শ্বাস ছাড়ল, টানটা গলায় বলল, আমার শ্বশুর মারা যাওয়ার পর ওনাকে পরিবার থেকে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু তিনি বিবাহযোগ্য 3 সন্তান আর রামিকে বুকে নিয়ে পড়ে রইলেন। নিজ থেকে বিয়ে করতে চাননি। মিটু বলল, উনি যেহেতু একজন নারী হয়ে থাকতে পেরেছেন, বাবা কেন আমাদের নিয়ে থাকতে পারবেন না? তরি বলল, দেখ, বাবা কিন্তু বিয়ে করতে। তার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই মিঠু থামিয়ে দিল। বাবার পক্ষ হয়ে তরির মতামত অসম্পূর্ণ রয়ে গেল। মিঠু জানতেও পারল না বাবা নিজেই বিয়ে করতে চান না, তারাই জোর করেছে। তরিকে থামিয়ে মিঠু বলল, তুমি এখন যাও। তরি বলল, খেতে আয়, তারপর যাচ্ছি। মিঠুর থেরামুগত অটল রইল। নিজের থেরামুগতে অটল রইল। মিঠু বলল, তুমি না গেলে আমিও বেরিয়ে যাচ্ছি। দরজার দিকে পা বাড়াতে নিলেই তরি হন্তদন্ত হয়ে বলল, যাচ্ছি আমি। বাবা গড়ে বসে সবটাই শুনলেন। লজ্জায় মাথা হেঁট হয়ে আছে তার। সন্তানের সামনে মুখ দেখাবেন কি করে? তরি নিজেরও বড্ড খারাপ লাগছে। 2 দিন পরই মামা ফোন দিয়েছেন। কুশল বিনিময়ের শেষে এমন এক কথা জানালেন মামা। তরি ভেতরটা ছাত করে উঠল। মামা আর চাচা মিলে বাবার বিয়ের জন্য পাত্রী দেখেছেন। বাবাকে ম্যানেজ করা গেলে আজই বিয়ে পড়িয়ে নিয়ে আসবেন। তরির মায়ের গোড় গোছাতে গিয়ে কেঁদে ফেলল। যেই সংসারে তার মায়ের ছোঁয়া লেগে আছে, সেই সংসারে আজ অন্য কারোর দখলে যাবে। মিটুর কষ্টটা আজ তাকে একটু হলেও ছুঁতে পেরেছে। আবেগ ধরে রাখতে না পেরে বাবাকে বিয়ে করানোর জন্য মামা চাচাকে নামিয়ে তো দিল ঠিকই, কিন্তু আজ আর সহ্য করতে পারছে না। মায়ের আলমারি গুছাতে গিয়ে একটা একটা শাড়ি বুকে জড়িয়ে কাঁদছে। আয়েশা সুলতানা তরির ঘাড়ে হাত রাখলেন। ওনাকে দেখে তরি হাউমাউ করে কেঁদে ফেলল। যত্ন করে তরিকে বুকে টেনে নিলেন তিনি। বললেন, মা কি জানিস, সেটা সন্তান মা থাকালীন বুঝতে পারে না, অনুপস্থিতিতে ঠিকই মায়ের জন্য মরিয়া হয়ে ওঠে। আমি যদি নিজের 4 সন্তান রেখে অন্য কারো হাত ধরতাম, তবে আমার এই সুন্দর সংসার আর সুন্দর থাকতো না। ছন্নছাড়া হয়ে যেত আমার সন্তানেরা। তার উপর থেকে খুবই ছটফটে আর শক্ত ধরার মানুষ হলেও আমি গভীর থেকে তাদের জানি। খুবই নাজুক তাদের মন। আমি বলবো, নিজেকে শক্ত করো। আমি আছি, তোমার মা। হয়তো রুবিনা ভাবির অভাব পুরোপুরি গুছিয়ে দিতে পারবে না, তবে আমার চেষ্টায় কোনো কমতি থাকবে না। তরি আয়েশা সুলতানার বুকে পড়ে অস্ত্র বিসর্জন দিল। তিনিও পরম মমতায় আগলে নিলেন তরিকে। ভাইয়ের জরুরি তলব পড়েছে, জায়গার ঠিকানা ঠিকঠাক দিয়ে দিলেন। তরির বাবা দ্রুত সেই ঠিকানায় চলে গেলেন। সেখানে ভাইয়ের সাথে শালাকে উপস্থিত দেখে যা বুঝার বুঝে গেলেন। রাগে চেয়াল শক্ত হয়ে এলো। তিয়াসের বাবা বললেন, বিয়েটা করে নিলেই সব ঠিক হয়ে যাবে। তুই এখন ছেলে মেয়ের কাছে লজ্জা পাচ্ছিস, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিস। মিটু অবুঝ ছেলে, সে এসব এখন বুঝবে না, বড় হলে নিজ থেকেই বুঝে যাবে। তরির মামা বললেন,
আমরা যাকে দেখে ঠিক করেছি উনি নিঃসন্তান। 12 বছর সংসার করার পরও যখন সন্তানের মালিক হতে পারেননি তখন স্বামী ডিভোর্স দিয়ে দেন। এত বছরে আর বিয়ে করেননি। ভাইয়ের ছেলে মেয়েদের নিজের হাতে বড় করেছেন। আশা করি এই নারী সন্তানের মর্ম বুঝবেন। অরু মিঠুকে আগলে রাখতে জানবেন। তাছাড়া পরবর্তীতে তার সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তোমার ভালো লাগলে আজই বিয়ে পড়িয়ে নিয়ে যাব। তোরই বাবা শান্ত অথচ কঠোর কণ্ঠে বললেন, আমার সাথে আর যোগাযোগ চেষ্টা করবা না তোমরা। যদি আমি স্ত্রীর সুখের অভাব বোধ করতাম তবে তোমাদের বলার প্রয়োজন ছিল না। এতদিনে নিজেই বিয়ে করে ঘরে নতুন নারী তুলতাম। আমি কাউকে পরোয়া করি না, এটা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আর ওখানে দাঁড়ালেন না। বাসায় এসে তরিকে ডেকে পাঠালেন। তরি আসতেই বাবা সরাসরি বললেন, তোর মা লাগবে তাই না? কিন্তু আমার স্ত্রী লাগবে না। আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করার জন্য আমি একাই যথেষ্ট। আজ থেকে এই সংসারে তোকে কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমি ঘরে বাইরে 2 জায়গায় সামলিয়ে নেব। রান্নার লোক এসে রান্না করে দিয়ে যাবে। বাকিটা আমি ঠিকই সামলে নিতে পারবো। তোর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। বাবা যে বিয়ে করেনি এটা দেখে কোথাও একটা সূক্ষ্ম ভালো লাগা কাজ করেছে। মিয়ে যাওয়া স্বরে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা কঠোরতা ছেড়ে বেরিয়ে এলেন। নরম স্বরে বললেন, তোদের মানুষ করার পেছনে তোদের মায়ের হাত রয়েছে। আমি সারাদিন বাইরে পড়ে থাকতাম। সে যদি একা হাতে তোদের মানুষ করতে পারে, আমি কি বাকি দুজনের জন্য যথেষ্ট নই? বাবা হয়ে তোদের কাছে অনুরোধ করছি, আর সবার কাছে আমাকে লজ্জিত করিস না। তোরই নাক টেনে বাবাকে দুহাতে জড়িয়ে ধরল। বাবা, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও না। বাবা আলতো হাত রাখলেন তরির মাথায়। আমি তোদের উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেননি। এতদিনে সবাই বুঝে গিয়েছে তরির বাবা বিয়ে করবেন না, তাই সকলেই থেমে গেল। তরি আগের মতো পুরোদম 2 সংসার সামলে নিচ্ছে। একজন আদর্শ শাশুড়ি হিসেবে সঙ্গে পাশে পাচ্ছে আয়েশা সুলতানাকে। ভুল হলে ঠিক মায়ের মতোই তিনি বকাঝকা করে ঠিক করে নিচ্ছেন। মিঠু আর রামির সাপে নেউলের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। ছোট্ট অরু বয়সের সাথে সাথে আরেকটু পাকা হয়ে উঠেছে। তার দুষ্টুমি, পাকা কথার আনন্দ দিচ্ছে সবাইকে। 2 পরিবার দিনের বেশিরভাগ সময়ই অরুকে নিয়ে মেতে থাকে। সকালে ঘুম থেকে উঠেই ড্রেসিং টেবিলের উপর একটা হরিদ্রাব শাড়ি দেখতে পেল তরি, সাথে এক মুঠো চুড়ি, এক জোড়া দুল। তরি প্রতিটি জিনিস নেড়েচেড়ে দেখছে। পেছন থেকেই ঘুম জড়ানো চোখে মাহমুদ তাকে আঁকড়ে ধরল। তরির ঘাড়ে মাথা রেখে অনুরাগী স্বরে বলল, নাস্তা করে তৈরি হয়ে নাও। তরি হালকা ঘাড় বাঁক করে মাহমুদকে দেখার চেষ্টা করে বলল, এগুলো কখন এনেছেন? রাতে, তুমি দেখোনি। তৎপর তরিকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল মাহমুদ। নাস্তা করে দুজনেই বের হলো। আয়েশা সুলতানা আজ দুজনকে সারাদিনের ছুটি দিলেন। পাঞ্জাবি পরিহিতি মাহমুদ, হাতের বাজে এক মোহনীয় কাঠগোলাপ। এই কাঠগোলাপের একমাত্র মালিক মাহমুদ নিজেই। মৃদুমন্দ বাতাসে তার নাজুক কাঠগোলাপের এলোমেলো চুলগুলো একটু এলোমেলো হলো। আলগোছে মাহমুদ তা কানের পাশে গুজে দিল। তরি বিভোর হয়ে তাকিয়ে রইল। সে ধরালো চোখে। এই দৃষ্টি এখনও তাকে পুরায়, ভয়ঙ্কর প্রেমের সন্ধান দেয়। প্রকৃতিতে ঋতুবাজ বসন্তের আগমন। শীতের রুক্ষতা বিদায় নিয়ে যৌবনে পাদচারণ করিল প্রকৃতি। কুলা চত্বরে কুপতির বীর বসন্তী সাজে নব প্রেমিক প্রেমিকা যুগল মন বিনিময়ে ব্যস্ত। তাদের মাঝেই এক নবদম্পতি, মাহমুদ আর তরি। মাহমুদের হাতে একগুচ্ছ দুলন চাপা। তাদের নামহীন অনিয়ন্ত্রিত প্রেমের জয় ঘটাতে আজ চিরাচরিত বেপরোয়া প্রেমিকের মতো হাঁটু গেড়ে বসলো আমাদের প্রেম হোক বসন্তের মতো। কোথাও মলিনতা চাপ না থাকুক, মনের ঘরে চিঠি জমুক শত শত। সকল জোড়াজোড়ানিতার অবসান ঘটিয়ে হলুদিয়া রঙে সেজে উঠুক জীবন। আমার প্রেম নদীতে একমাত্র খেয়াতরি হিসেবে আজীবন তোমায় পেতে চাই তরি। শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আমি তোমার প্রেমের নদীতে দিব্যি বেশি বেড়াবো। ভীষণ অবাক হলো তরি। সাথে ভালো লাগার অনুভূতি ঘটল মনে। মুখে হাত গুজে প্রফুল্ল চিত্তে হাসল। নতুন করে প্রেমের সূচনা ঘটল। হাত বাড়িয়ে ফুলের গুচ্ছ তুলে নিল। এক হাত বাড়িয়ে মাহমুদের হাতে রাখতেই সে নিজে উঠে দাঁড়ালো। আজ প্রকাশ্যেই সে এক পোতে দিলে
উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল মাহমুদ। শিউরে উঠল তরি। শরীরের নতুন ভালো লাগার জন্ম হচ্ছে ক্ষণে ক্ষণে। তবে আজ আর লোকচক্ষুর ভয় নেই। দুহাতে মাহমুদের বাহু আঁকড়ে ধরে এগিয়ে গেল। তাদের প্রেমের মতোই ঋতুবাজ বসন্তে অনিয়ন্ত্রিত প্রেম নদীর ঝরঝরিয়ে বৃষ্টি নামল। দৌড়ে গাছের ছায়াতলে আশ্রয় নিল দুজন। হাঁপিয়ে উঠে একে অপরের দিকে তাকিয়ে তীব্র হাসির ঝঙ্কার তুলল, ঠিক কিশোর কিশোরীর প্রেমে পড়ার মতো। বৃষ্টির বেগ বাড়ছে, সাথে তরির শাড়ি ভিজে আসছে। জড়োসড়ো হয়ে মাহমুদের সাথে লেগে দাঁড়ালো মেয়েটা। মাহমুদের আশেপাশে তাকিয়ে কোনো কিছুর হদিশ পেল না। তৎপর তরিকে দাঁড় করিয়ে বৃষ্টি থামার ছুটি কোথায় গেল। 5 মিনিটের মাথায় নতুন প্যাকেটজাত ছাতা নিয়ে আগের মতোই ছুটে এলো। গাছের ফাঁক ফুকুরে বেয়ে তখন বৃষ্টির ফোঁটা বড় বড় মুক্তদানার পরিণত হলো। বেশ খানিকটা শাড়ি ভিজল তরির। ছাতা মেলে এক হাতে ধরল মাহমুদ, অপর হাতে তার প্রেমের নরম হাত। তরিকে পুরোপুরি আড়াল করতে গিয়ে তার এক পাশ ভিজে জবুতবু। সেদিকে তার ধ্যান নেই। ধ্যান কেবল তার উজ্জ্বল নদীর চোখে মুখে। মিষ্টি হাসি জড়ালো সেই পাতলা ঠোঁটে। বাসায় ফিরে তরি আরও একটা চমক পেল। তারা সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছে। মাহমুদের বোন সেখানে হাজব্যান্ডের সাথে সেটেল। তাদের কাছেই যাচ্ছে দুজন। তরি মনে প্রাণে চাইল তাদের আরও একবার প্রেম হোক। অনিমন্ত্রিত প্রেম নদী কবু শুকিয়ে না যাক। যার ইচ্ছের জয় হতেই মাহমুদের আগমন। হাতে দুমক কফি। তরির আজ চমকে যাওয়ার পালা। ঝুল বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে কফিতে দুজন দুজনকে খুঁজে নিল।